আম্মু, 16 বছরের একটা পিচ্চি মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? আর 16 বছরে আগেকার দিনে কত মেয়েদের বিয়ে হয়েছে জানো? 13-14 বছরেই তো বিয়ে হয়ে যেত। সেখানে সিনথিয়ার বয়সটা অনেক বেশি। আম্মু, সেকালেদের মানুষের মতো কথা বলো না তো। মাত্র 16 বছরের একটা পিচ্চি মেয়েকে বিয়ে দেয় কেউ? তুমি আমার কথা কেন বুঝতে পারছো না? এই মুহূর্তে এটা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। কেন? কি এমন সমস্যা? ও আমাদের বাসাতে থাকলে? এমনিতেই তো দিব্যি আছে, সুইটির সাথে বেশ ভালোই কলেজে যাচ্ছে আসছে, তাহলে আর সমস্যা কিসের? তুমি আমার কথা কেন বুঝতে চাইছো না? এখন দিব্যি আছে, আজ বাদে কালোকে নিয়ে আজে বাজে কথা বলবে মানুষ। একটা অবিবাহিত মেয়ে কতদিন আমাদের বাসাতে থাকবে? মানুষ আজ কিছু বলছে না, কিন্তু আজ বাদে কাল বাজে কথা বলতে দ্বিতীয়বার ভাববে না। আম্মু, আগেরকার ওই দিনের ওসব আজে বাজে কথা এখন মানুষ আর বলে না, যে যার যার জীবন নিয়ে ব্যস্ত। তোমার কাছে এমনটা মনে হচ্ছে, কিন্তু যখন বলতে আরম্ভ করবে তখন তোমার মনে হবে আজকে বিয়েটা না করে ভুল করেছো। আজকে বিয়ে মানে কি বলছো আম্মু? আজকে বিয়ে? আমি কথার কথা বলছি, আমি তোমাকে রাজি করানোর জন্য বলছি। কিন্তু আমি রাজি হচ্ছি না, ওকে আমি মামাতো বোন বলেই ভাবি। তুমি বুঝতে চাইছো না, মামাতো বোন ভাবলেও এটা ওর ফুফির বাসা, সেখানেও কতদিন এমন করে থাকবে? যতদিন না বিয়ের উপযুক্ত হবে, তারপর ভালো একটা পাত্র দেখে আমরা ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিব। এত কষ্টে থাকার পর মেয়েটাকে অন্য কোথাও পাঠাবো? সিনথিয়াকে অন্য কোথাও পাঠিয়ে আমি মরেও শান্তি পাবো না। আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হয়েছে ঈশান কেন এ কথা বলেছে। আসলে সিনথিয়া আর ঈশান মামাতো ফুপাতো ভাই বোন। পিচ্চি মেয়েটার গত 6 মাস আগেই বাবা দ্বিতীয় বিয়ে করেছে। ঈশানের আম্মু এমন কিছু করতে বারণ করছিল ভাইকে, তারপর থেকেই ভাইয়ের সাথে কোনো কথা বলছে না। আর বলবেই বা কেন? 16 বছরের একটা মেয়েকে রেখে কিনা ভদ্রলোক আবার বিয়ে করেছে। বিয়ে করার জন্য এত উঠে পড়ে লেগেছিল কারণ তার 1 মাস আগেই সিনথিয়ার আম্মু দুরারোগ্য এক রোগে আক্রান্ত হয়ে না ফেরা দেশে পাড়ি জমিয়েছিল। তারপর মেয়েটা খুব ভেঙে পড়েছিল। তখন ঈশানের আম্মু ওকে বাসায় নিয়ে আসে। 1 মাস মতো মেয়েটা এখানেই ছিল। তারপর ওর আব্বু এসে সিনথিয়াকে বাসায় নিয়ে যায়। আর 15 দিন পরেই আম্মু জানতে পারে সিনথিয়ার আব্বু আরেকটা বিয়ে করে নিয়েছে। এসব জানার পর ওরা সহ পরিবারে সিনথিয়াদের বাসাতে গিয়েছিল, কিন্তু ভদ্রলোকের এরকম কর্মকাণ্ডে ওর আম্মু একটুও খুশি ছিল না। ভাইয়ের সাথে সেদিন খুব কথা কাটাকাটি হয়। তখন ঈশানের আম্মু গিয়ে মেয়েটাকে নিয়ে আসতে চাইলে ওরা কেউ আসতে দেয়নি। ঈশানের আম্মু জোর করেছিল মেয়েটাকে নিয়ে আসার জন্য, কিন্তু সিনথিয়ার নতুন আম্মু ওকে আসতে দিচ্ছিল না। এমন একটা ভাব করছিল যেন ওনার পেটের মেয়ে। ঈশানের আম্মুর যেন ওটাই ভুল ছিল। মেয়েটাকে ওই বাসাতে রেখে আসার পর থেকেই সিনথিয়ার সৎ মা ওকে নানাভাবে কষ্ট দিতে আরম্ভ করে। বাসার প্রত্যেকটা কাজ ওকে দিয়ে করাতে শুরু করে। বাসার এমন কোনো কাজ নেই যে ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে করায়নি। ঈশানের আম্মু সিনথিয়াদের এক প্রতিবেশীর মাধ্যমে বিষয়টা জানতে পেরে গত 15 দিন আগে ওরা ওই বাসাতে গিয়েছিল। তারপর জোরপূর্বক সিনথিয়াকে এখানে নিয়ে এসেছে। মেয়েটা অনেক কান্নাকাটি করেছে ওরা যাওয়ার পর, আর কান্নাকাটি করে সেদিন বলেছিল, ফুপি, তুমি আমাকে এখানে রেখে গিয়েছিলে না, আর এসে দেখো আমাকে কাজের মেয়ে বানিয়ে রেখেছে। তুমি আমাকে এখন এখান থেকে নিয়ে যাও, আমাকে একটু জায়গা দাও তোমার বাসায়। আমি আমি কথা দিচ্ছি, আমি তোমার বাসার কাজের মেয়ে হয়েই থেকে যাবো, সব শোধ করে দেবো। এখানে থাকলে এই নতুন আম্মু আমাকে আমাকে মেরে ফেলবে। তুমি তুমি দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যাও ফুপি। সিনথিয়ার সেদিনের অসহায় আর্তনাদ ঈশানের আম্মু সহ্য করতে পারেনি। তখন মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল। সিনথিয়াও তার ফুপিকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করেছিল। আম্মু আর আব্বু জোরপূর্বক সিনথিয়াকে বাসা থেকে নিয়ে এসেছিল। তারপর থেকেই গত 15টা দিন মেয়েটা ওদের বাসাতেই আছে। পাড়া প্রতিবেশী অনেকেই জিজ্ঞেস করেছে কি হয়েছে। আম্মু উপায় না পেয়ে সবটা বলেছে। আবার অনেকেই বলেছে ঈশানের সাথে সিনথিয়ার বিয়ে দিতে। আর যারা খুব কাছে ছিল তারা বলেছে মেয়েটাকে বউ করে রেখে দিতে। দেখতে শুনতে বেশ ভালোই আর বেশ মিষ্টি। আম্মু সেটাই ভেবেছিল। আব্বু থেকে পারমিশন নিয়ে আর সবটা বাদ বিচার করে বলেছিল ছেলেকে রাজি করাবে। তারপর ঈশানকে যখন আজকে সকালবেলা বিষয়টা নিয়ে বলল, তখন ঈশান পাত্তাই দেয়নি বিষয়টাতে।
ভেবেছে আব্বু আম্মু মজা করছে, কিন্তু বিকেলের দিকে যখন বাসায় আসলো তখন আম্মু আবারও কথাটা তুলতেই তখন ওদের মাঝে কী কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। অন্যদিকে দরজার আড়ালে লুকিয়ে সিনথিয়া এই বিষয়গুলো শুনছিল আর চুপচাপ বসেছিল, কারণ মেয়েটা ফুপির থেকে শুনেছে ঈশান ভাইয়ের সাথে নাকি ওর বিয়ের কথা চলছে, আর ফুপি বলেছিল ওকে ছেলের বউ করে কাছে রেখে দিবে। তখন মেয়েটা অনেক বেশি লজ্জা পেয়েছিল, কারণ বজ্জাত ছেলেটার সাথে সব সময় ওর একের পর এক ঝামেলা লেগেই থাকে। গতকাল রাতে ফুপি ওর কাছে এসেছিল, সুইটিও রুমে ছিল, কারণ দুই বোন একসাথেই থাকে। আম্মু এসে সিনথিয়াকে কাছে ডাকতে মেয়েটা আসলো, তখন আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, ফুপিমণি তুমি আমাকে কিছু বলবে? বলেছিলাম কি মামনি, তোমাকে আমি আমার ছেলের বউ করতে চাইছি। এই বিষয়ে তোমার কি মতামত? তোমার ফুপার সাথে কথা বলেছি, বাসায় সবাই রাজি। এখন শুধু তোমরা দুজন রাজি হলেই তোমাদের 4 হাত আমি এক করে দিতে পারি। এমন কথা শুনে সিনথিয়া লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, ও মাথা নিচু করেছিল। তখন আম্মুর মুখে দুপাশে হাত দিয়ে কপালে একটা চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলেছিল, মামনি তুই চুপ করে থাকিস না, এইটা তোকে আমার কাছে রেখে দেওয়ার পার্মানেন্ট একটা ব্যবস্থা। এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। মানুষের কথা বন্ধ করতে আর তোকে আমার কাছে সারা জীবন রাখতে, এটা ছাড়া আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তুই আর চুপ করে থাকিস না। কিন্তু ফুপিমণি আব্বু তো কখনোই এই বিয়েতে মত দিবে না। সেটা আমার চিন্তা। তুমি শুধু বিয়ের জন্য রাজি হও মামনি। সিনথিয়া অনেকক্ষণ চুপ করেছিল। আম্মু আর সুইটি মেয়েটাকে অনেকক্ষণ বোঝালো, তখন সিনথিয়া নিজেকে ছাড়িয়ে দিয়ে বলতে লাগলো, ফুপিমণি আম্মুর পরে যদি আমাকে কেউ ভালোবেসে থাকে সেটা তুমি। আমি জানি তুমি যা করবে আমার ভালোর জন্যই করবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমার ছেলে কি আমাকে বিয়ে করবে? আর আব্বু কি এসব মানবে? এই তো হয়ে গেল। আমার মামনিটাকে আমি সারা জীবন আমার কাছে আগলে রাখতে পারবো। আর এখন থেকে আমাকে ফুপি বলে নয়, আম্মু বলে ডাকবি। পরদিন সকালেই ঈশানকে বিষয়টা জানাতেই ছেলেটা বাসা থেকে বেরিয়ে গেল। তারপর বিকেলে আবার ফিরে আসতেই কথাগুলো বললে তখন দুজনের মাঝে এরকম কথা হলো। অন্যদিকে সিনথিয়া কথাগুলো শুনছিল আর ভাবছিল যে ঈশান ভাইয়া ওকে কখনোই বিয়ে করবে না, কারণ ঈশানের বয়স ওর থেকে অনেক বেশি। পুরোপুরি ছেলেটা ওর থেকে 10 বছরের বড় বজ্জাতটা, তার উপরে সিনথিয়া 16 বছরের এক কিশোরী। সিনথিয়া মাথা নিচু করে রইল আর ভাবতে লাগলো ওর জীবনটা হয়তো এরকম এলোমেলো অগোছালো ভাবে ভেসে যাওয়া খড়কুটোর ন্যায় থেকে যাবে, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এরই মাঝখানে আম্মু আর ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সিনথিয়াকে কোথাও পাঠাতে হবে না, ও এই বাসাতেই থাকবে। আর কে কী বলে আমি সেটাও দেখে নিব। মেয়েটা পড়ালেখা করছে, পড়ালেখা করতে দাও। আর এমন না যে আমাদের টাকা পয়সার কোনো কমতি আছে, ও এখানে থাকলে কোনো সমস্যা হবে না। তুমি ওর চিন্তা করো না তো, দরকার পড়লে ওকে এখান থেকে হোস্টেলে পাঠিয়ে দাও। আম্মু ঈশানের কথাতে বেজায় পরিমাণে রেগে গেল আর একটা কাচের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মেরে দিয়ে বলতে আরম্ভ করলো, তোমার সাহস কি করে হলো ওইটুকুনি মেয়েকে হোস্টেলে পাঠানোর কথা বলতে? বাইরের দুনিয়া কতটা কঠিন তুমি সেটা জানো না? তোমার আপন বোনকে তুমি হোস্টেলে পাঠাতে চাও না, কিন্তু মামার মেয়ে বলে তুমি ওকে হোস্টেলে পাঠিয়ে দিতে বলছো। আম্মুর কথাতে ঈশান বুঝতে পারলো এরকম একটা কথা রাগের মাথায় বলে ফেলে কত বড় অন্যায় করেছে। অন্যদিকে সিনথিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ও বুঝতে পারলো ঈশানের কাছে ওকে বোঝা মনে হয়। মেয়েটা এতটাও বাচ্চা নয় যে ভালো মন্দ বুঝতে পারে না, তবে একটু বাচ্চা সুলভ। আম্মুর এরকম রাগী চেহারা দেখেই ঈশান কাছে আসলো। আম্মুর হাতটা ধরার চেষ্টা করলে আম্মু ওকে ছাড়িয়ে দিয়ে বলতে লাগলো, তোমার সাহস কি করে হলো আমার একমাত্র ভাতিজিকে এখান থেকে চলে যাওয়ার কথা বলতে? আমি চলে যাব, আমি ওকে এখান থেকে নিয়ে বেরিয়ে যাব, তাহলেই তোমার আর কোনো সমস্যা থাকবে না। আজকের পর তোমাকে আর কেউ বিয়ের কথা বলবে না। তোমাকে আমি এত আদর যত্ন করে মানুষ করেছি আজকের এই দিন দেখার জন্য। তুমি বলছিলে না আমার কথা মতো বিয়ে করে নিবে, আর আজকে কি না আমার এই সামান্য কথাটা তুমি রাখতে পারলে না? আম্মু প্লিজ আমার কথা শোনো, আমি ভুল করে বলে ফেলেছি। সিনথিয়া কোথাও যাবে না, ও এখানেই থাকবে। বিশ্বাস করো, রাগের মাথায় এরকম কথা বলে ফেলেছি।
তুমি রাগ করো না প্লিজ। আমি কথা দিচ্ছি ওকে এখান থেকে কোথাও পাঠাবো না। তুমি বিয়ের কথা বলেছিলে, তাই জন্য এরকম করে। তোমার সাহস কি করে হলো আমার ভাতিজিকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার কথা বলার? তুমি জানো মেয়েটা এসব জানতে পারলে কতটা কষ্ট পাবে? এমনিতেই মা মারা যাবার পর থেকে কতটা কষ্ট ছিল, তার উপর এখানে আসার পর আমি ভেবেছিলাম তোমার সাথে বিয়ে দিয়ে একটু সুখের মুখ দেখতে পাবে, আর তুমি কি না এসব কথা বললে? আমার কথা শোনো, রাগের মাথায় এরকম সিনকিট করো না। আমি ভেবে দেখবো কি করা যায়, তারপর না হয়। কিছু ভাবতে হবে না তোমাকে, আর কোনো কথা বলবো না। তোমার প্রতি আমার একটু বিশ্বাস নেই। আজকে তুমি সব বিশ্বাস এই কথা বলে ভেঙে দিয়েছো। আমি তোমার কথা শুনতে চাই না। এখান থেকে চলে যাব, তারপরে তুমি তোমার এই বাড়িতে পড়ে থাকো। আম্মু চলে যেতে গেলে ঈশান আম্মুর হাতটা ধরলো, জোর করে আম্মুকে নিজের দিকে ফেরালো। তারপর জোর করে একটা জায়গায় বসিয়ে দিয়ে আম্মুর পায়ের সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, আম্মু প্লিজ রাগ করো না, আমার কথা শোনো। দেখো আমি তোমাদের সব কথা মানবো, তারপরও এরকম সিনকিট করো না। তুমি আমার কোনো কথা শোনো না। যবে থেকে বুঝতে শিখেছো তবে থেকেই দেখে আসি একটা কথাও তুমি আমার রাখতে পারো না। আর আজকে এরকম একটা কথা বলেছি, তার জন্য তুমি আমাকে এইসব কথা শোনালে। তোমার আব্বু আজকে বাসায় আসুক, তারপর এর একটা বিহিত আমি করে ছাড়বো। ঈশান বুঝতে পারলো আম্মু খুব চটে গেছে। রাগ করলে এসব কথা বলে, বাসা ছেড়ে চলে যাবে, আর না হয় মেয়েটাকে এখান থেকে অন্য কোথাও সত্যি সত্যি পাঠিয়ে দিবে। রাগের মাথায় এসব বলা ঠিক হলো না। বিয়েটা করবে না বলে সব কথা বলতে গিয়ে কি বলে ফেললো। এমনিতেই ঈশান বলেছিল সিনথিয়াকে এখানে রাখার কথা। সুইটি আর মেয়েটার মধ্যে ঈশান কোনো তফাৎ দেখতে পায় না, কিন্তু যাকে বোন বলেছে তাকে বিয়ে করবে, বিষয়টা ভাবলেই কেমন কেমন যেন একটা লাগছে। অন্যদিকে সিনথিয়া এসব কথা শোনার পর কান্না করতে করতে রুমের দিকে চলে যায়। ঈশান আর উপায় না পেয়ে পাগুলো দুহাতে জড়িয়ে ধরে কোলের মধ্যে মাথা রেখে বলতে লাগলো, শোনা আম্মু, আমি রাগের মাথায় এরকম কথা বলে ফেলেছি। তুমি যা খুশি আমাকে শাস্তি দাও, তারপরে এরকম কথা বলো না প্লিজ। ঈশান হাজারটা কথা বলতে লাগলো, কিন্তু আম্মু কোনো কথা বলল না। একটু বাদে হুটহাট করে ফুপিয়ে কান্না করে উঠতে লাগলো। ঈশান বুঝতে পারলো যে রাগের মাথায় কি বলে আম্মুকে কষ্ট দিয়ে ফেললো। ছেলে উঠে বসে আম্মুর চোখের পানি মুছিয়ে দিয়ে ওনাকে জড়িয়ে ধরতে আম্মু ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, জীবনে কখনো তোমার কাছে কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইলাম, তুমি সেটা দিতে পারলে না। তোমার যদি অন্য কোনো ভাই থাকতো আমি তোমাকে এত জোর করতাম না। ছোটবেলা থেকে তুমি যা চেয়েছো তাই পেয়েছো। তোমার আব্বু তোমাকে সেটা না দিলেও আমি দিয়েছি, আর সামান্য কথাটুকু তুমি রাখতে পারলে না। সরি আম্মু, আর কখনো এরকম ভুল হবে না। তুমি বলো ওকে আমার কখন বিয়ে করতে হবে, আমি তখনই বিয়ে করে নেব। কিন্তু দেখো, যাকে বোন বলেছি তাকে বউ হিসেবে মানা কি এত সহজ বলো? তোমাকে আমি কি সংসার করতে বলেছি? মেয়েটা ছোট, কিন্তু ওকে একটা পার্মানেন্টলি রাখার ব্যবস্থা আমি করতে চেয়েছিলাম। ও না হয় আরও 2-3টা বছর এমন করে পড়ালেখা চালাক, তারপর প্রাপ্ত বয়স হলে তোমরা নতুন জীবন শুরু করবে। তাই বলে যে তুমি আমার কথাটাই রাখবে না, এরকমটা কেন বললে তুমি? সরি শোনা আম্মু, আর কখনো এরকম ভুল হবে না। ঠিক আছে, তুমি আব্বুকে কাছে নিয়ে আসতে বলো, আজকেই আমি বিয়ে করব। দেখো ঈশান হাজার কথা বলে আম্মুকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আম্মুকে বোঝানো এত সহজ নয়। শেষে আম্মু কান্না থামলে ছেলে বলতে লাগলো, কিন্তু আম্মু, সিনথিয়ার আব্বু কি এই বিয়েতে রাজি হবে বলো? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি তোমার মামাকে কল করেছি, ওরা আসলো বলে। অন্যদিকে সিনথিয়ার রুমে গিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করলো। সন্ধ্যার মুখে সিনথিয়ার আব্বু আসলো, কিন্তু ভদ্রমহিলা আসার সাহস পাননি। এরই মাঝখানে আব্বুও বাসায় চলে এসেছে। সিনথিয়ার আব্বুকে বসার ব্যবস্থা করে দিতেই সুইটি এসে নাস্তা দিল। ভদ্রলোক কিছুই খেলেন না। আম্মু দূরে এসে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। ঈশান আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, মামাকে যা বলার বলে দাও। আর মামাকে নিশ্চয়ই জানিয়েছো, আর না জানালে এখনই জানিয়ে দাও। নেহাত মেয়ের বাবা, তাই ওকে আমি এখানে ডেকেছি, না হলে ওকে ডাক আর কিংবা ওকে কিছু বলার ইচ্ছা আমার কখনোই ছিল না। আপু, আমি জানি তুই আমার উপর ঠিক কতটুকু রাগ করে আছিস, কিন্তু আমি ভেবেছিলাম যে
সিনথিয়ার জন্য একটা আম্মু এনে দিলে হয়তো মেয়েটা আমার ভালোই থাকবে, কিন্তু এরকম কিছু হবে আমি জানতামই না। পুরুষ মানুষ তো, তাই একা থাকতে পারিসনি সেজন্য। আর কাউকে একজন চাই তো, সেজন্য একটা বাজে মহিলাকে কোথা থেকে ধরে এনেছিস আর বলছিস মেয়ের মা বানিয়েছিস। এরই মাঝে সিনথিয়া আসলো, সুইটি ওকে ডেকে আনলো। ঈশান খেয়াল করলো সিনথিয়া চোখ মুখ লাল হয়ে আছে। ও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এবার সিনথিয়ার আব্বু বলতে লাগলো, মামনি আসো, আমার কাছে আসো। না, আমি তোমার কাছে যাব না। তোমরা কেউ ভালো না। তুমি আমাকে একটু ভালোবাসো না। যদি ভালোবাসতে আমার জন্য মা আনার নামে ওরকম একটা দরজাল মহিলাকে আনতে পারতে না। কথাটা বলেই সিনথিয়া ফুপিয়ে কেঁদে উঠল। আম্মু সিনথিয়াকে বুকে আগলে নিতেই মেয়েটা ফুপিয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠতে লাগলো। তুই শুনেছিস ও কোথাও যাবে না। তুই এই বিয়েতে মত দিস আর না দিস তাতে আমার কিছু যায় আসে না। আমার মেয়েটা রাজি, তাতেই আমি ওদের বিয়ে দেব। তোর যদি আটকানো থাকে তুই আটকে দিতে পারিস। ঈশানের আব্বু কিছুক্ষণ মামার সাথে কথা বলল, যেন বিয়েতে বাধা না দেয় আর অমত না করে। মামা চুপ করে থেকে তারপর একটা সময় সিনথিয়াকে জিজ্ঞেস করলো, মামনি তুমি বিয়েতে রাজি আছো? আমি জানি ফুপি আমার জন্য যে সিদ্ধান্ত নিবে সেটাই সঠিক। কারণ আম্মুর পরে যদি কেউ আমাকে ভালোবাসে সেটা তুমি না, সেটা আমার ফুপি। তুমি তাই ফুপি যেটা বলবে আমি সেটাই শুনবো। সিনথিয়াকে 1000 বার ডাকার পরও মেয়েটা বাবার কাছে গেল না। ওর আব্বু শুধু এটুকুই বলে গেল যাবার সময়, আপু তুই আমার মেয়েটাকে দেখে রাখিস। আমি বেঁচে থেকে পারলাম না ওকে সুখে রাখতে। সিনথিয়ার আম্মু যাওয়ার পরে এরকমই একটা কাজ করেছি, যার জন্য এখন পস্তাতে হচ্ছে। যাই হোক, আমি জানি তুই আমার মেয়েকে আমার থেকেও ভালো রাখবি। আমার যখন দেখতে ইচ্ছে হবে এসে দেখে যাব, কিন্তু ওই বাড়িতে আর ভুলেও আমার মেয়েকে তুই পাঠাস না। বাবা হিসেবে আমার রিকোয়েস্ট এতটুকুই। আর আমি সেই দিনই ভুল করেছিলাম ওকে বাসাতে নিয়ে গিয়ে। আগে যদি এসব তোরা ভাবতি তাহলে আর আমার মেয়েটাকে এত কষ্ট পেতে হতো না। সিনথিয়ার আব্বু জানতো না যে ওর আম্মু সিনথিয়াকে ঠিক এমন করে কষ্ট দেয়। অন্যদিকে সিনথিয়া রুমে চলে আসলো। মেয়েটা মন খারাপ করে বসে আছে। ওকে এমন মন খারাপ করে বসে থাকতে দেখে সুইটি 1000টা কথা বলে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করলো। অন্যদিকে ঈশান আব্বু আম্মুর সাথে কথা বলল বিয়ের জন্য। ওরা আব্বু বলতে লাগলো কবে বিয়েটা ঠিকঠাক করলে কিংবা বিয়েটা হলে ভালো হয়। এখন কোনো অনুষ্ঠান হবে না। ঈশান সেটা জানালো, কারণ মেয়েটার মনের অবস্থা খুব বেশি ভালো না। ঈশান এসেছে আব্বু আম্মুর কাছে, জিজ্ঞেস করলো, আম্মু আমি একটু সিনথিয়ার সাথে কথা বলতে চাই। তোমরা সবাই রাজি, কিন্তু ও রাজি কিনা আমি সেটা ওর মুখ থেকে শুনতে চাই। ঠিক আছে যাও, কিন্তু এমন কিছু বলে মেয়েটাকে কাঁদিয়ে দিও না আবার। ঈশান সিনথিয়ার সাথে কথা বলার জন্য বোনের রুমের সামনে আসলো। তারপর দরজাটা একটু সরিয়ে দিয়ে বলতে লাগলো, বোন আসবো? ভাইয়াকে দেখে সুইটি সিনথিয়াকে ছাড়িয়ে নিল। তারপর উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, ভাইয়া তুই আমার রুমে আসবি, এর জন্য পারমিশন লাগে? ঈশান ভিতরে আসলো। তারপর খেয়াল করলো মেয়েটা মাথা নিচু করে বসে আছে। ঈশান সুইটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বোন আমি সিনথিয়ার সাথে কিছু কথা বলবো, তুই একটু বাইরে যা। সিনথিয়া একটু অবাক হলেও ওর দিকে তাকালো না। মাথা নেড়ে বাইরে চলে যেতেই ঈশান দরজাটা লাগিয়ে দিল। মেয়েটার বুকের ভিতর কেমন ধক করে উঠল। ঈশান এসে ওর পাশে বসলো। সিনথিয়া কিছুটা সরে যেতে ঈশান ওর মুখোমুখি বসলো। মেয়েটা চুপ করে আছে, তবে ঈশানের মুখোমুখি বসে ওর মায়াবী ওই মুখটার দিকে তাকিয়ে বলতে লাগলো, সিথু তুই বিয়েতে রাজি তো? সিনথিয়া চুপ করে রইল। তখন ঈশান ও থুতনির নিচে হাত দিয়ে তুলতেই মেয়েটার চোখ বন্ধ করে রাখলো। সিনথিয়া ভেবেছে যে ঈশান ওকে বিয়ে করতে চায় না, শুধু ওকে এখানে রেখে দেওয়ার জন্য তখন আপুর সাথে এমন করে কথা বলল। সিনথিয়া কথা বলছে না দেখে আবারও জিজ্ঞেস করলো, কি হলো বলো, থাকতে পারবি তো আমার সাথে সারা জীবন? এসব জেনে তুমি কি করবে? তুমি তো আমাকে বিয়ে করবে না। একটা অনাথ মেয়েকে তুমি কেনই বা বিয়ে করবে? এবার কিন্তু মার খাবি ইডিয়েট। আমি তোকে জিজ্ঞেস করেছি তুই আমাকে বিয়ে করবে কিনা। সেটা জেনে তুমি কি করবে? আমি রাজি থাকলেই তো হবে না। তুমি তো তখন বারণ করে দিয়েছিলে তুমি আমার মতো পিচ্চি মেয়েকে বিয়ে করতে পারবে না। ওটা রাগের মাথায় বলেছিলাম। এবার তুই বল তুই বিয়েটা করবি কিনা।
সিনথিয়া উঠে দাঁড়ালো, ঈশানের দিকে থেকে ফিরে অন্যদিকে দাঁড়িয়ে রইল। ছেলেটা ওর কাঁধের উপর হাত রাখতেই মেয়েটা কেমন কেঁপে উঠল। তারপর ঈশানের থেকে দূরে গিয়ে বলতে লাগলো, আমি জানি না তোমাকে কেমন করে রিকোয়েস্ট করব, তারপরেও বলতে হচ্ছে। আমি এখান থেকে চলে যাব। তোমাকে আমার জন্য ঝামেলায় পড়তে হবে না, কারণ আমি শুনেছি তুমি এই বিয়েটা করতে চাও না। তুমি তুমি আমাকে বোনের নজরেই দেখো, আর আমিও এখানে জোর করে থাকতে চাই না, জানো তো। আসলে সেদিন ভয় পেয়ে গেছিলাম, তাই ফুপিকে বলেছিলাম এখানে নিয়ে আসতে। ভেবেছিলাম আম্মুর পরে যদি কেউ আমাকে ভালোবাসে সেটা ফুপি, আর ফুপি আমাকে সারা জীবন ভালোবাসবে, আগলে রাখবে আর ভালোবাসবে বলেই এখানে নিয়ে এসেছিল। কিন্তু আমি জানতাম না আমি তোমাদের বোঝা হয়ে যাব। অনেক অদূরে একটা মেয়ে তো, তুমি বাস্তবতার সাথে কখনো পরিচিত হইনি। তুমি চিন্তা করো না, আমাকে দেখতে পাবে না। আমি এখান থেকে অনেক দূরেই চলে যাব। আমাকে আমাকে একটু সময় দাও, তারপরে দেখো তোমাকে আর বিয়েটা করতে হবে না। খামোখা তোমাকে আমার জন্য আর কোনো ঝামেলায় পড়তে হবে না ভাইয়া। ঈশান বুঝতে পারল সিনথিয়ার কণ্ঠটা কেঁপে কেঁপে উঠছে। মেয়েটা যে কাঁদছে ঈশান সেটা বেশ ভালো করেই বুঝতে পারল। ওকে নিজের দিকে ঘোরানোর জন্য যখনই মেয়েটার কাঁধে হাত রাখলো, মেয়েটার হাত সরিয়ে দিতে গেলে ঈশান দু বাহুতে ধরে নিজের দিকে ফেরালো। মেয়েটা কেমন ফুপিয়ে উঠছে। এবার ঈশান বেশ খানিকটা অবাক হলো। সিনথিয়ার মুখের দুপাশে হাত রেখে চোখের পানিটা মুছে দিয়ে বলতে লাগলো, এই পাগড়ে কাঁদছিস কেন? আমি তো বিয়েতে রাজি হয়েছি। আমি বুঝতে পারিনি যে তখন ওরকম কথা বলবো আর তুই শুনে ফেলে কষ্ট পাবে। তারপর আমাদের মাঝে কি কথা হয়েছিল তুই সেটা জানিসও না। দেখি এবার কান্না থামা। আমি তো বিয়েতে রাজি হয়েছে আর তোকে কোথাও যেতে দেব না, আটকে রাখবো দেখিস। আর বিয়ে করি দেখ, তারপর তোকে বুকের মাঝে লুকিয়ে রাখবো, কোথাও যেতে দেব না, কারণ তখন তো তুই আমার বউ হবি। ঈশান সিনথিয়াকে খুশি করার জন্য এমন কথাটা বলল, আর তাতেই যেন ওর আবেগটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। সিনথিয়া ভেবেছিল যে সত্যি এখান থেকে চলে যাবে, কিন্তু হুটহাট করে ছেলেটার মুখ থেকে এরকম কথা শুনে আর এরকম আদুরে কণ্ঠ শুনে কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারল না। ঈশানের কোমর পেঁচিয়ে ধরল, ঝড়ের গতিতে বুকের মধ্যে মুখ গুজে দিয়ে ফুপিয়ে উঠল। ঈশান ওর মাথায় থুতনিটা ঠেকিয়ে এক হাতে মাথায় এক পাশে রেখে বুকে চেপে ধরল, আরেক হাত পিঠে রেখে পিঠ চাপড়ে দিয়ে বলতে লাগলো, কাণ্ড দেখো, কিসব আজে বাজে কথা বলে। আর শোন, আমাকে কিন্তু কথা দিতে হবে, বিয়ের পর পড়ালেখাটা আগের মতোই চালাবি। একদম কোনো পাগলামি করবি না, যা চাইবি সেটাই পাবি, কিন্তু পড়ালেখাটা ঠিকঠাক করতে হবে। সিনথিয়া ঈশানের শার্টটা খামচে ধরে কেমন ফুপিয়ে উঠতে লাগলো। আমার কিচ্ছু চাই না, তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না প্লিজ। আমি পুপিকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবো না। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, বলো। আমি আমি এখানে সারা জীবন থেকে যেতে চাই। তোমার বাসার কাজের মেয়ে হয়ে থাকবো, বাসায় যেমন কাজ করেছি তেমনই। চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা নয়, তোকে কখনো এই বাসায় কেউ কিছু বলেছে? আম্মু তোকে সুইটির জায়গায় খাবারটা পর্যন্ত খাইয়ে দেয়, যেখানে আমাদের দুই ভাই বোনকে অনেক আগে থেকে খাওয়ানোটা বন্ধ করে দিয়েছে। আর তুই এত ভালোবাসার পর বলছিস তুই কাজের মেয়ে হয়ে থাকবি? তোর ফুপি এতটা বাজে হয়ে যায়নি যে তোকে দিয়ে কাজ করাবে। আর শোন, এই বাড়ির বউ হবি তুই, তোর স্বাধীনতার শেষ নেই। তুই কি এটা জানিস যে তোর ফুপি ফুপা তোকে আমাদের থেকে বেশি ভালোবাসে? সিনথিয়া ঈশানের বুকের মধ্যে মাথা নেড়ে নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতে ঈশান মুচকি হাসলো। মেয়েটার মাথায় চুলের ভাঁজে একটা চুমো খেলো। কেমন মেয়েলি একটা স্মেল আসছে পিচ্চিটার শরীর থেকে। ঈশান ছোট্ট দেহটাকে ছাড়িয়ে নিল, মুখের পাশে হাত রেখে চোখের পানিটা মুছে দিয়ে তারপর হ্যাঁ সূচক মুচকি হেসে বলতে লাগলো, তা জানবি কী করে? কারণ তুই তো জানার চেষ্টাও করিস না, কারণ এই মিষ্টি মেয়েটাকে যে কেউ ভালোবাসবে। তুমি ভালোবাসতে পারবে না, আমি সেটা খুব ভালো করেই জানি। কিন্তু কেন? এমন কেন মনে হলো? কারণ তুমি আমাকে বোন হিসেবে দেখো। বোন হিসেবে দেখতাম, এখন থেকে বউ হিসেবে দেখব। তারপর তুই আরেকটু বড় হয়ে গেলেই দেখবি আমরা সংসার শুরু করব। কিন্তু তুমি তো বললে আমার সাথে সংসার করবে না আর থাকবে না আমার সাথে। আজব, কখন বললাম এসব কথা? আম্মুর সাথে কথা বলার সময় কিন্তু এসব কিছু কথা হয়নি আমাদের। এই যে বললে আমি অনেক ছোট, আর তার উপরে তুমি আমাকে পড়াশোনা করতে বললে। পড়ালেখাটা করতে বলেছি, কারণ বাসায় একা বসে থেকে কী করবে? পড়ালেখাটা করলে ভালো লাগবে। তাছাড়া সবমাত্র এসএসসি পাস করেছিস,
অন্তত ইন্টারটা তো কমপ্লিট করতে হবে, তাই না? সিনথিয়া মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ঈশান মেয়েটার বেবি হেয়ারগুলো কানের পাশে গুজে দিতেই মেয়েটা কেমন কেঁপে উঠল। ঈশান বুঝতে পারল মেয়েটা কেমন লজ্জা পাচ্ছে। ঈশান ওকে বেডে বসিয়ে দিল, তারপর মুখের এক পাশে হাত রেখে বলতে লাগলো, শোন, আজকের পর থেকে যেন তোকে কান্নাকাটি করতে না দেখি শোনা। ঈশান সিনথিয়াকে নানা নামে ডাকে। যখন আদর করে ডাকে তখন সোনা, তখন সিধু পাখি এসব বলে ডাকে। মেয়েটা মাথা নাড়ল, তারপর ঈশান ওর কপালে একটা চুমু খেয়ে মেয়েটা কেমন লজ্জায় কুঁকড়ে গেল। এই প্রথম ঈশান এমন করে স্পর্শ করলো। সিনথিয়া কিছুটা লজ্জায় মাথা আর মুখটা নিচু করে রইল। তখন ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে এখন, দুজনে ঘুমিয়ে পড়ো। আর পরশু শুক্রবার দিন তোর আর আমার বিয়ে, কাজী অফিসে গিয়ে দুজন বিয়েটা করে নেব, ঠিক আছে? ঈশান রুম থেকে বেরিয়ে যেতেই সুইটি রুমে আসলো। তারপর সিনথিয়াকে দু হাতে জাপটে জড়িয়ে ধরে বলতে লাগলো, ইয়া, সিতু পাখি আমার ভাবি হবে, এখন থেকে আমার সাথেই থাকবে। লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল মেয়েটা। সুইটি অনেকক্ষণ যাবৎ ওকে খোঁজালো, তারপর দুজনেই ঘুমিয়ে পড়লো। দুদিন পরের ঘটনা। অফিসটা বন্ধ ছিল, তাই আব্বু আর ঈশান দুজনেই বাসায় ছিল। আর আজকে এমনিতেও যাওয়া হতো না। না যাওয়ার কারণ, আজকে সিনথিয়া আর ঈশানের বিয়ে হওয়ার কথা। সকাল থেকে মেয়েটা ঈশানের সামনে একটাবারের জন্যও আসেনি। ঈশান বারবার ওর কথা বলেছে, মেয়েটা কোথায় কি করছে সব জানার চেষ্টা করেছে। সুইটি তখন ওর ভাইয়াকে বলেছিল, ভাইয়া, তোমার বউ লজ্জায় তোমার সামনেই আসতে পারছে না, সেজন্য তোমার থেকে লুকিয়ে জড়িয়ে থাকছে। এখন কথা না বলেই যাও, রেডি হয়ে আসো। ঈশান আর আব্বু জুম্মার নামাজ শেষ করে তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়ল। তেমন কোনো আত্মীয় স্বজনদের ডাকাও হবে না, বিয়েটা পারিবারিকভাবেই হবে। কাজী অফিসে চলে গেল সবাই। ঈশান কয়েকটা বন্ধুকে ডেকেছিল। মেয়েটাকে খুব সুন্দর করে পাল্লা থেকে সাজানো হয়েছে। অবশ্য আব্বু বলেছিল ছেলের বউকে সাজিয়ে দিতে, তাই এরকম করা। ঈশান সিনথিয়া দুজনেই পাশাপাশি বসে আছে। কাজী সব কিছু শেষ করে তারপর দুজনকে কবুল বলতে বললে দুজনেই নির্দ্বিধায় কবুল বলে দিল। আর বিয়েটাও হয়ে গেল। সিনথিয়া যেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, ও মাথা নিচু করে আছে। কাজী অফিসে আসার পর থেকে ঈশান বারবার আর চোখে মেয়েটার দিকে তাকালেও ওর মুখটা দেখতে পাচ্ছিল না, কারণ ইয়া বড় একটা ঘোমটা দিয়ে আছে সিনথিয়া। তারপর আর কি, ওরা বন্ধুদের থেকে বিদায় নিল। পরদিন ওদের খাওয়া দাওয়া একটা ব্যবস্থা করার কথা বলল, কারণ আজকে বিয়েটা করতে করতে বিকেল হয়ে গেল। এখন এই সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা কিংবা অন্য কিছুর আয়োজন করবে না। বন্ধুদের থেকে বিদায় নিয়ে তারপর গাড়িতে উঠে বসলো। সিনথিয়া আর ঈশান পাশাপাশি বসে আছে। ঈশান ওর একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে বসে আছে মেয়েটাকে সাহস দেওয়ার জন্য, কারণ মেয়েটা কেমন তখন থেকে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ঈশান সেটা বুঝতে পারল। আব্বু আম্মু সামনে ওকে জড়িয়ে ধরতে পারছে না, কারণ মেয়েটা অনেকটাই ভয় পাচ্ছে। নতুন একটা জীবনে পা রাখছে, সেটা মনে করেই হয়তো ভাবছে যে ঈশান হয়তো ওর উপর জোর খাটাবে কিংবা অন্য কিছু করার ট্রাই করবে। কিন্তু ঈশান অন্য কিছুই ভেবে রেখেছে। ভেবেছে আগের মতোই ওকে সুইটির সাথে থাকতে বলবে, কিন্তু বাসায় এসে হলো তার উল্টো। ঈশান আব্বু আম্মুর সাথে কথা বলে রাতের খাবার খেয়ে সিনথিয়াকে আম্মু খাইয়ে দিয়ে রুমে দিয়ে আসলো। ঈশান রুমে আসতেই দেখলো সিনথিয়া রুমের মাঝখানে ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। এবার আম্মু আর বোনকে ডেকে পাঠাতেই দুজনেই দৌড়ে আসলো। ঈশান রুমে না ঢুকেই রুমের সামনে দাঁড়িয়ে আছে দেখে আম্মু বলতে লাগলো, কি হলো আব্বু, তুমি রুমে যাওনি যে এখনো? না মানে আম্মু, আমি বলছিলাম কি, সিনথিয়া এখানে যে। হ্যাঁ, এ রুমেই থাকবে। তোমার বউ তোমার রুমে না থাকলে কোথায় থাকবে? না মানে বলছিলাম কি, এখন এসবের কি খুব বেশি দরকার ছিল? দুজনে একসাথে না থাকলে দুজনের মাঝে ভালোবাসার সৃষ্টি হবে না। তুমি বলেছিলে না যে ওকে তুমি বোন হিসাবে দেখেছো? এখন তো ও তোমার বউ, বউয়ের সাথে থাকো। ওর কি ভালো লাগে না লাগে সেটা জানার চেষ্টা করো। একসাথে থাকলে ভালোবাসাটা এমনি এমনিতেই হবে। তাছাড়া ছুটি আসবাদে কাল বিয়ে করে অন্য কোথাও চলে যাবে, তখন কি ও একা একা থাকবে নাকি? বর থাকতে কেউ আবার বরের বোনের সাথে থাকে? আজব সব কথা। আম্মু, এগুলোর খুব কি দরকার ছিল?
আমি বলছিলাম এসিসিটা শেষ হোক, তারপর না হয় এগুলো নিয়ে ভাবা যাবে। ভাইয়া এত আমতা আমতা করিস না তো, রুমে যা। ভাবি তোর জন্য বসে আছে। আর আমাদের ঘুমাতে যেতে দে, রাত 12টা বাজে। এই সময় তোর নাটক না করলে হচ্ছে না? তুই কি বাচ্চা নাকি যে বউকে রেখে অন্য কোথাও ঘুমাবি? এখন বউয়ের সাথে গিয়ে বাসর কর যা। ঈশান রাগী চোখে তাকাতেই সুইটি দৌড়ে পালালো। তখন আম্মু ছেলেকে বুঝিয়ে চলে গেল। ঈশান রুমের দরজা আটকে দিয়ে মেয়েটার সামনে এসে দাঁড়াতেই মেয়েটা নেমে আসলো। সালাম করতে গেলেই ঈশান ওকে বেডে বসালো। তারপর মুখোমুখি বসে ওর একটা হাত ধরে পকেট থেকে একটা রিং বের করে হাতে পরিয়ে দিল। সিনথিয়া অবাক হতেই ছেলেটা তখন ওর ঘোমটাটা তুলে ওর মুখের দুপাশে হাত রেখে বলতে লাগলো, এত অবাক হওয়ার কিছুই নেই সিতু পাখি। এটা আমার বইয়ের জন্য আমি আরও 10 বছর আগে করে রেখেছিলাম। আব্বুর থেকে কিছু কিছু টাকা নিতাম আর সেটা দিয়ে এটা করেছিলাম। তুমি তো আমার বউ, তাই তোমাকে দিলাম। ঈশান গিয়ে দেনমোহরের টাকাগুলো এনে সামনে রাখলো। মেয়েটা অবাক হলেও জিজ্ঞেস করলো না। ঈশান বলতে লাগলো, এগুলো তোমার। আর শোনো, এরপর থেকে তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে। হ্যাঁ, এরপর থেকে আর আব্বু আমাকে বলার দরকার নেই, কারণ এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। সিনথিয়া মাথা নেড়ে উত্তর দিল। মেয়েটা কেমন লজ্জায় লাল হয়ে আছে, চোখ মুখ পুরো কুঁচকে রেখেছে। ঈশানের দিকে তাকানোর সাহস পাচ্ছে না, তাই ঈশান ওর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, কি হয়েছে সিতু পাখির, মন খারাপ? না মানে আসলে আমার ভয় লাগছিল। কেন ভয় লাগবে কেন? সব ভয় তো কেটে যাওয়ার কথা। এখন তো আর এখান থেকে যাবার মতো কিংবা তোমাকে তাড়িয়ে দেওয়ার মতো কোনো সুযোগ নেই। এখন তো তুমি আমার সাথেই থাকবে, আর এই বাসাতেই তোমাকে পার্মানেন্ট করে নিলাম আমরা। আমি ভাবছিলাম যে এই সুখটা কি আমার কপালে সইবে। সিনথিয়ার অসহায় কণ্ঠে কথা শুনেই ঈশান ওর আরেকটু কাছে এসে একটু হাসার চেষ্টা করে নিজের থেকে মেয়েটার কপালে ঠোঁট ছোঁয়ালো। মেয়েটা আরও লজ্জায় কুঁকড়ে গেল আর ঈশানের পাঞ্জাবির কলারটা এক হাতে খামচে ধরল। এমন কিছু হবে না সোনা, আর তোমার কষ্টের দিন দেখতে হবে না। এখন থেকে শুধু সুখের দিন। এ বাসা থেকে তোমাকে আর কোথাও যেতে হবে না। সবাই তোমাকে মাথায় তুলে রাখবে। দেখো, এরপর থেকে তুমি শুধু সুখে থাকবে, ভালো থাকবে। আমি তোমাকে সবসময় আগলে রাখবো, কিন্তু তার জন্য আমার সময় লাগবে। তুমি এখন বড্ড ছোট সিতু পাখি। সংসার শুরু করার জন্য তোমার এখনও অনেক সময় দরকার। তুমি আরেকটু বড় হও, তারপর আমরা একসাথে নতুন জীবন শুরু করব। ঈশানের এরকম আবেগপ্রবণ আর ভরসাপূর্ণ কথা শুনে সিনথিয়া আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারল না। দু হাতে জাপটে ছেলেটাকে জড়িয়ে ধরল। মেয়েটা হাঁটু গেড়ে ওর গলাটা জড়িয়ে ধরতেই ঈশান ওকে কাছে টেনে নিল। এক হাতে কোমর জড়িয়ে ধরতেই মেয়েটা পুরো ভার ছেলেটার উপর ছেড়ে দিল। ঈশান ওকে সম্পূর্ণভাবে নিজের কোলের উপর বসিয়ে দিল। তারপর এক হাতে কোমর জড়িয়ে ধরে আরেক হাতে মাথায় বুলিয়ে দিতে লাগলো। এমন করেই কতক্ষণ পার হয়েছে ঈশানের খেয়াল নেই। তারপর যখন বুঝতে পারল মেয়েটা ঘুমিয়ে গেছে, সিনথিয়ার মাতাল করা শরীরের স্মেলটা যেন ঈশানকে পুরো এলোমেলো করে দিচ্ছিল। ঈশান ভাবল মেয়েটার এতটা কাছে থাকা মোটেও ঠিক হবে না। তার উপর ওর এই আদুরে চেহারাটা যেন ওকে খুব বেশি কাছে টানছিল। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। মেয়েটাকে বেডে শুইয়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়ল। ভোর রাতের দিকে বেশ খানিকটা ঠান্ডা পড়েছে, তাই দুজনের শরীরেই একটা কমফোর্টার দিয়ে আবৃত করে দিল। ঈশান মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে কতক্ষণ জানে না, কিন্তু খেয়াল করেছে মেয়েটা ঘুমানোর আগে থেকেই ওর একটা হাত জড়িয়ে ধরে রেখেছিল, আর শুয়ে দেওয়ার পরও সেটা ছাড়েনি। পরদিন কারো উষ্ণ নিঃশ্বাস বুকের উপর আছড়ে পড়তেই ঈশানের ঘুম ভাঙল। বুঝতে পারলো পিচ্চি বউটা বুকের মধ্যে। তারপর কমফোর্টারটা একটু সরাতেই দেখলো পিচ্চি একটা পরি বুকের মধ্যে শুয়ে আছে, আর বুকের মধ্যে নাক মুখ গুজে দিয়ে গলাটা কেমন শক্ত করে জড়িয়ে রেখেছে। ঈশান কমফোর্টারটা আরেকটু সরাতেই দেখলো সিনথিয়া ওর শরীরের উপর হাত পা তুলে দিয়েছে। ঈশানের খুব হাসি পাচ্ছিল এমন কিছু দেখে। ঈশান এক দৃষ্টিতে পিচিটার ওই মায়াবী চেহারার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। কখন যে বেলা 9টা বেজে গেছে জানে না। তারপর যখন আম্মুর ডাকাডাকিতে ঘোর কাটলো তখন মেয়েটারও ঘুম ভাঙলো। নিজেকে ঈশানের বুকের মধ্যে দেখে খানিকটা লজ্জা পেয়ে ছিটকে দূরে সরে গেল সিনথিয়া। ঈশান উঠে বসলো। লজ্জায় সিনথিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে উঠে যেতে নিলেই ঈশান ওর একটা হাত ধরে ফেলল।
ঈশানের এমন কর্মকাণ্ডে মেয়েটার বুকের ভিতর কেমন যেন ধক করে উঠল। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই ঈশান ওর হাত ধরেছে। একটা হ্যাচকা টান দিতেই সিনথিয়া গিয়ে একদম ওর বুকের মধ্যে আঁচড়ে পড়ল। ঈশান মেয়েটাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলতে লাগলো, এরকম করে সবসময় আমার বুকে ঘুমাবি সোনা। ঈশানের এমন কর্মকাণ্ডে সিনথিয়া অবাক হলো। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা ওর ঘাড়ে চুমু খেয়ে নিল। সাথে সাথে মেয়েটা নিজের শাড়িটা খামচে ধরে ফেললো স্পর্শটা সহ্য করে নেওয়ার জন্য। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, কিন্তু কাল রাতে তো তুমি কত কিছু বললে আমার সাথে থাকবে না, আমার থেকে দূরে থাকবে, আবার এখন বলছো তোমার বুকে ঘুমাতে। আমি বলেছি এই মুহূর্তে আমরা বেবি প্ল্যানিং করব না। তুই কি আমার এই সামান্য কথাটুকু বোঝিস না সোনা? একদম ডিটেলসে বলে দিতে হবে জিতু বাকি। সিনথিয়া মাথা নেড়ে না সুযোগ উত্তর দিলে ঈশান বলতে লাগলো, এরকম একটা মিষ্টি আর কিউট বোঝার আসে, সে কি তাকে ছেড়ে দূরে থাকতে পারে? জানিস তুই আমার বুকের মধ্যে ঘুমিয়েছিস আর তোকে জড়িয়ে ধরে ঘুমাতে আর কতটা শান্তি লেগেছে। আমি বলেছি ওরকম কিছু হবে না, তার মানে এই না যে তোকে আমি কাছে টেনে নেব না। হয়তো ওসব কিছু হবে না, কিন্তু তোকে আমি এমন করে জড়িয়ে ধরে ঘুমাইতে চাইছি জিতু পাখি। আমার ঘুম আসবে না তোকে দূরে রেখে। সিনথিয়া ছেলেটা হঠাৎ এমন মুড সুইং দেখে পুরো আবুল হয়ে গেল। সিনথিয়া কিছু বলতে পারছে না। এক হাতে শাড়িটা খামচে ধরে রেখেছে আর এক হাতে ঈশানের হাতের উপর রেখে চুপচাপ বসে আছে। ছেলেটা আগের মতোই ওকে পিছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। মিনিট 15 এমন করেই কাটলো। তারপর ঈশান ওর কানের কাছে চুলগুলো গুজে দিয়ে কানে লতিতে আলতো করে একটা চুমু খেয়ে বলতে লাগলো, বুঝেছি তুই আমার বুকে শুতে যাস না, তাই তো? এখন আমি তোকে জোর করব না। কাল রাতে আমি নিজেই আসতে চাইছিলাম না তোর কাছে, কিন্তু জানি না কি হলো, আমার এই পুতুল বউটাকে দেখতে দেখতে কত সহজে ঘুমিয়ে পড়েছি। অন্যদিন হলে ঘুমিয়ে আসতো না, আর যখন তুই আমার বুকে ঘুমিয়েছিলি তখন মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। সিনথিয়া কথা বলল না। ঈশান ওকে ছেড়ে দিল। মেয়েটা ওয়াশরুমের দিকে চলে গেল। ঈশান বেড থেকে যখনই নামতে যাবে তখনই মেয়েটা ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। শোনো, আমি তোমাকে কিন্তু বারণ করিনি, তুমি নিজেই কাছে আসতে চেয়েছিলে না। মেয়েটা এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করলো আর দরজাটা লাগিয়ে দিল। সিনথিয়ার বুকটা ধড়ফড় করছে। ছেলেটা যেমন করে শরীরের সাথে পেঁচিয়ে রেখেছিল তাতে এই বুঝি দম বন্ধ হয়ে আসছিল। সিনথিয়ার জোরে জোরে নিঃশ্বাস নিল। অন্যদিকে ঈশান মুচকি হেসে ব্যালকানিতে গিয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা গোসল করে বের হলো। ঈশান বুঝতে পেরে এসে নিজেও গিয়ে গোসল করে আসলো। এমন করে পুরো দিনটা কাটলো। আজ আর অফিসে যাবে না। 2-3টা দিন বাসাতেই সিনথিয়ার সাথে সময় কাটাবে। মেয়েটা কেমন যেন ওর সাথে আসতেই লজ্জা পাচ্ছিল। ঈশান বুঝতে পারছিল স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়তো এরকমই। অন্য কোনো মেয়ে হলে হয়তো এতটা লজ্জা পেত না যতটা সিনথিয়া পাচ্ছে। ঈশান যখনই সুযোগ পাচ্ছে মেয়েটাকে কাছে টেনে নিয়ে কোলের মধ্যে বসাচ্ছে, কখনো জড়িয়ে ধরছে, আবার কখনো কাছে টেনে নিয়ে কপালে চুমু দিচ্ছে, মাথায় হাজারটা আদর দিয়ে দিচ্ছে। সিনথিয়াও বারবার যখন ভাবছে লজ্জায় লাল হয়ে যাচ্ছে মেয়েটা। 2 দিন আগেও যাকে ভাইয়া বলে সম্বোধন করেছে সেই ছেলেটাই কিনা এখন আবার ওর বর। লজ্জায় লাল হয়ে যাচ্ছে মেয়েটা। প্রতিদিনের মতো আজকেও ঈশান খাওয়া দাওয়া করে এসে রুমে কাজ করছিল। সিনথিয়া পড়া শেষ করে এসে শুয়ে পড়ল, কিন্তু ঈশান শুচ্ছিল না, তাই মেয়েটা এপাশ ওপাশ করলো। ঈশান বিষয়টা বুঝতে পেরে বলল, কি হয়েছে তোর? এমন করছিস কেন? তার আগে বলো, তুমি একবার আমাকে তুমি করে আবার তুই করে বলো কেন? যে কোনো একটা বলে ডাকবে, বারবার নাম চেঞ্জ করো। আবার আবার তুই থেকে তুমি এক এক সময় এক একভাবে ডাকো, এটার মানে কি? যখন আদর করে ডাকি তখন তুমি বলি, যখন আব্বু আম্মার সামনে থাকি তখন তুমি করেই বলি, যখন ইচ্ছা হয় তুই করে বলি। এটা আমার অভ্যাসিত, কখনো ছাড়তে পারবো না। সিনথিয়া কেমন করে যেন তাকালো। মেয়েটার ঘুম আসছে না, এপাশ ওপাশ করছে দেখে ঈশান বলল, কি হয়েছে তোর? এমন এপাশ ওপাশ করছিস কেন? ঘুমা, কাল সকালে না কলেজ আছে। ঘুম আসছে না তো, কেমন যেন লাগতেছে। কেমন লাগতেছে? জানি না, তবে ঘুম আসছে না, ভালো লাগছে না কিছুই। ঈশান বিষয়টা বুঝতে পারল।
আরও মিনিট 5 মেয়েটার এরকম এপাশ ওপাশ করতে দেখে ডিম লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে নিজেও ওর পাশে শুয়ে পড়ল। সিনথিয়াকে নিজের দিকে ফিরিয়ে বুকের মধ্যে টেনে নিয়ে মাথাটা বুকের সাথে চেপে ধরে মাথার চুলের ভাঁজে কয়েকটা চুমু দিল। সিনথিয়া এবার কিছুটা শান্ত হলো আর কেমন যেন চুপচাপ বেড়াল ছানার মতো বুকে মুখ গুজে দিয়ে রইল। ঈশান ওর মাথায় থুতনি ঠেকিয়ে বলতে লাগলো, এবার ঘুম আসবে, নাও। সিনথিয়ার মুখ দিয়ে শুধু শব্দটা উচ্চারণ করলো। ঈশান মেয়েটাকে বুকের সাথে একদম লেপ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। বিয়ের 1 মাস পার হয়েছে, এর মাঝে দুজনের ভালোবাসাটা অনেকটাই বেড়ে গেছে। সিনথিয়া ঈশানকে ছাড়া কেমন যেন হাঁসফাঁস করতে থাকে, আর ঈশানও বারবার ওর খোঁজ নেওয়ার জন্য আমুর কাছে কল করবে, ওকে কল না পেলে বোনকে কল করবে, হাজারটা কথা জিজ্ঞেস করবে, কোথায় গেছে, কি করছে, কখন কোথায় থাকে না থাকে, খেয়েছে কি না, সব জানার চেষ্টা করবে। মেয়েটা বড্ড বেশি চঞ্চল স্বভাবের, দৌড়াদৌড়ি সব সময় করতেই থাকে। এই তো সকালে পা পিছলে পড়ে গিয়ে পাটাই ভেঙে যাচ্ছিল। তারপর ঈশান সকালে পায়ে মলম মালিশ করে দিয়ে তারপর অফিসে গেছে, বলে গেছে কলেজে যেতে হবে না। তারপর আর কি, অফিসে কাজ করতে ভালো লাগছিল না, বউটার কথা বারবার মনে পড়ছে দেখে এবার সিনথিয়ার নাম্বারে কল করলো। আম্মু বাসা থেকে বেরিয়েছে বাজারের দিকে, সুইটি কলেজের দিকে গেছে। মেয়েটা বাসায় একা আছে ভেবে ঈশান বাসায় আসলো। এসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে গিয়ে দেখলো সিনথিয়ার রুমে নেই। কয়েকবার ডাকলো, মেয়েটা ওয়াশরুমের ব্যালকনিতে কোথাও নেই। পুরো বাড়ি খুঁজেও যখন পেল না, মনে হলো ছাদে যাবে। আবার পরক্ষণে মনে হলো এই রোদে ছাদে গিয়ে কি করবে। তারপরেও কি জানি মনে করে ছাদে আসলো। ছাদে এসে দেখলো সিনথিয়া রেলিংয়ের কাছাকাছি দাঁড়িয়ে আছে। ঈশান ভেবেছিল মেয়েটা এই পানি আবার ছাদে আসলো কী করে। তারপর যখনই ভাবলো মেয়েটাকে আচমকা পিছন থেকে জড়িয়ে ধরে চমকে দিবে, ঈশান আরেকটু এগিয়ে আসতেই খেয়াল করলো পাশের বাসার একটা ছেলের সাথে সিনথিয়া হাসাহাসি করে কথা বলছে। এমন কিছু দেখে ঈশানের পা জোড়া থমকে গেল। কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে রইল ছেলেটা, দুজনের মধ্যে বেশ আলাপচারিতা চলছে। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আর কি, এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, রুমে এসে ফ্রেশ হয়ে নিল। মেয়েটা 1 ঘন্টা যাবৎ ছেলেটার সাথে কি এমন কথা বলছে। ঈশান আবারও কিছুক্ষণ ছাদে গিয়ে দাঁড়ালো, দেখলো মেয়েটা এখনও কথা বলছে। তারপর যখনই বিদায় নিয়ে নিচে নেমে আসবে তখন ঈশান ডাইনিংয়ে এসে বসে রইল। মেয়েটা এসে ঈশানকে দেখে অবাক হয়ে গেল। ছেলেটা কোনো কথা বলল না, ফোন চালাতে ব্যস্ত হয়ে পড়ল। তখন সিনথিয়া এসে সামনে দাঁড়ালো, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলল, তুমি কখন আসলে? ঈশান একবার সিনথিয়ার দিকে তাকালেও মেয়েটার কথার কোনো জবাব দিল না। কেন জানি কথা বলতে ইচ্ছে করছে না। মেয়েটা পাশে বসলো আর বসে ফোনটা ঈশানের দিকে নিয়ে বলতে লাগলো, আসলে যখন একটাবার কল করবে না। কেন, অসময়ে এসে কি তোমাকে ডিস্টার্ব করে ফেললাম? আমার বোধ হয় আজকে বাসায় আসার ঠিক হয়নি, এত সুবর্ণ একটা সুযোগ নষ্ট করে দিলাম। সিনথিয়া ভাবলো এসব কথাটা বলেছে কেন ঈশান। সিনথিয়ার হাত থেকে ফোনটা নিয়ে নিল, তারপর রুমের উদ্দেশ্যে চলে গেল। মেয়েটা কিছুই বুঝলো না, তবে ঈশানের কথায় কিছু তো একটা ছিল। ছেলেটা কি তাহলে রাগ করে আছে? তেমন কিছুই বোঝা যাচ্ছে না। সিনথিয়াও রুমে এসে দেখলো ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল, ভাবলো যদি রাগ করে থাকে তাহলে রাগ ভাঙানোর একটা উপায় আছে। সিনথিয়া আর 1 মুহূর্তও দেরি করলো না, গিয়ে পিছন থেকে ঈশানকে জড়িয়ে ধরলো আর বলতে আরম্ভ করলো, তুমি কি কোনো কারণে আমার উপরে রাগ করে আছো? না, তোর উপর রাগ করে লাভ কি? রাগ করলে যে বুঝতে পারবে তার উপর রাগ করা যায়, খামাকা একটা বাচ্চা মেয়ের উপর রাগ করে কি লাভ? ঈশান সিনথিয়াকে ছাড়িয়ে নিল। মেয়েটা অবাক হয়ে, রাগ করে থাকলে যখন জড়িয়ে ধরে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। মেয়েটাকে ঘুরিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাজারটা চুমু দেয়। সিনথিয়ার এগুলো অভ্যেসে পরিণত হয়েছে, তবে এ অবধি ওদের মাঝে এর বাহিরে কিছুই হয়নি, কারণ ঈশান জানে এগুলো শুরু হলে আর ফিরে আসা যাবে না। তাই আর ওকে এমন করে স্পর্শ করতে চায়নি। কিন্তু মেয়েটা এরকম কিছু করলো, ঈশানও কেন জানি মানতে কষ্ট হচ্ছে ও অন্য ছেলের সাথে কথা বলেছে।
ঈশান সিনথিয়াকে বারণ করে দিয়েছিল অন্য কোনো ছেলের সাথে যেন কথা না বলে, তাই হয়তো রেগে আছে, কিন্তু সিনথিয়া সেটুকুও বুঝতে পারল না। ঈশান ডাইনিংয়ে এসে দেখলো আম্মু আর বোন দুজনেই চলে এসেছে। ঈশান একটু কফি চাইলো, মাথাটা ঝিমঝিম করছে, কেমন জানি রাগ হচ্ছে। কফি খেয়ে ঈশান বাসা থেকে বেরিয়ে গেল। সিনথিয়া অবাক হলো, কারণ ছেলেটা একটুখানি ওর সাথে কথা বলল না। দিনের বাকি অংশে ঈশান একটাবারের জন্য বাসায় আসেনি। সিনথিয়া হাজারটা কল করলেও কেটে দিয়েছে, লাস্টে ফোনই বন্ধ করে দিল। মেয়েটা শেষে উপায় না পেয়ে অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করলো ঈশানের এরকম ইগনোর করাতে। রাত 8টার দিকে ঈশান বাসায় আসলে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে রুমে আসতেই দেখলো সিনথিয়া শুয়ে আছে। সিনথিয়া নিজে গিয়ে খেয়ে আসলো। ঈশান বেডে শুয়ে পড়লে সিনথিয়াও এসে ওর পাশে শুতেই মেয়েটা ওকে নিজে থেকেই জিজ্ঞেস করলো, তুমি আমার কলটা রিসিভ করোনি কেন? ঈশান কোনো কথা বলল না। সিনথিয়া বারবার জিজ্ঞেস করার পর যখন কোনো রেসপন্স করলো না, তখন মেয়েটা উঠে দেখলো ঈশান ঘুমিয়ে পড়েছে। পুরো রাতে সিনথিয়া আর ঘুমোতে পারেনি। ঈশান আজকে উল্টো দিকে ফিরে শুয়েছে, মাঝখানে কোলবালিশ দিয়ে রেখেছে। সিনথিয়ার আর বুঝতে বাকি নেই যে ছেলেটা ঠিক কতটুকু রাগ করে আছে। সিনথিয়া অনেক চেষ্টা করেও ঈশানকে নিজের দিকে ফেরাতে পারল না। এত বড় একটা শরীর কি করে নিজের দিকে ফেরাবে, তাই তেমন করে শুয়ে পড়ল। পরদিন সকালে ঈশান বুঝতে পারল পিছন থেকে কেউ ওকে জড়িয়ে ধরে রেখেছে। নিচে থেকে ওকে ছাড়িয়ে নিল, তারপর উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল। সিনথিয়ার যখন ঘুম ভাঙলো তখন দেখলো বেলা 9টা বাজে। 10টার মধ্যে আজকে কলেজে যাবার কথা ছিল। আশ্চর্যের বিষয়, ছেলেটা ওকে একটা বারের জন্য ডাকেনি। তাহলে কি কতটুকু রাগ করে আছে? তার উপর সুইটিও বাসা থেকে চলে গেছে। সিনথিয়ার এক মুহূর্ত দেরি করলো না, একটু রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গাড়িটা নিয়ে গেছে আপু, তাই একটা রিক্সা করেই কলেজে চলে আসলো। কলেজে এসে কয়েকটা ক্লাস করলো। শেষে আম্মু ঈশানকে কল করে বলল সিনথিয়া কলেজে গেছে। ঈশান রিসিভ করে চুপ করে আছে দেখে আম্মু বলতে শুরু করলো, যে যার মতো করে বেরিয়ে পড়েছো। ওই মেয়েটা একা কলেজের দিকে চলে গেল, বলল আজকে গুরুত্বপূর্ণ ক্লাস আছে, যেতেই হবে। বারবার বললাম তোমাকে কল করি, তুমি এসে নিয়ে যাও, কিন্তু কে শোনে কার কথা? আব্বু, আমি বলি কি, তুমি ওকে একটু বাসায় পৌঁছে দিয়ে যাও, সময় হয়ে গেছে, ওর ছুটি হয়ে যাবে কিছুক্ষণেই। আম্মু তুমি চিন্তা করো না, আমি ওকে নিয়ে এক্ষুনি আসি। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কলেজের সামনে এসে গত আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে। কলেজ ছুটি হয়ে গেছে, অথচ মেয়েটা বেরোচ্ছে না। সবার শেষে মেয়েটা বেরোলো মন খারাপ করে। ওর একটা বান্ধবীর সাথে বেরোতেই মেয়েটা কলেজের গেটের সামনে থেকে বিদায় নিয়ে চলে গেল। ঈশান গাড়িটা নিয়ে মেয়েটার সামনে গিয়ে দাঁড় করালো। সিনথিয়া কাঠের পুতুলের মতো সেখানেই দাঁড়িয়ে আছে। তখন ঈশান নেমে এসে গাড়ির পিছনের দরজা খুলে দিতেই মেয়েটা দাঁড়িয়ে রইল। সিনথিয়া উঠছে না দেখে ঈশান কিছু বলতে যাবে তার আগেই এই মেয়েটা ধপ করে দরজাটা লাগিয়ে দিয়ে সামনের সিটে উঠে বসলো। ঈশান ড্রাইভিং সিটে উঠে বসে ড্রাইভ করতে লাগলো। ছেলেটা সিনথিয়ার দিকে একটাবারও তাকাচ্ছিল না। এই তো প্রতিদিন হাজারটা কথা বলবে, ওকে এক হাতে জড়িয়ে ধরবে, মাথায় হাজারটা চুমু দিবে, কারণ ওর অভ্যেসে দাঁড়িয়ে গেছে মেয়েটাকে চুমু খাওয়া। আর সিনথিয়াও যেন এগুলোতেই শান্তি পায়। কিন্তু হঠাৎ কি হলো ছেলেটার? গতকালকে থেকে ওর সাথে একটুও কথা বলছে না, তার উপর কিনা এমন চুপ করে আছে। সিনথিয়া চুপ করে থাকতে পারলো না, বলতে শুরু করলো, তুমি কি ঠিক করেছো আমার সাথে আর একটুও কথা বলবে না? কই না তো, বল কি বলবে। গতকাল থেকে দেখছি তুমি চুপ করে আছো, কি হয়েছে আমাকে বলো। কিছু না, এমনিতেই ভালো লাগছে না, তাই চুপ করে আছে। সবসময় কি লাফালাফি করতে থাকবো নাকি তোর মতো? ঈশান একটু ধমকের সুরে কথাটা বলতেই মেয়েটা কিছুটা কেঁপে উঠল, তারপর কেমন যেন মন খারাপ করে রইল। আরও কিছুটা আসতেই সিনথিয়া বলতে লাগলো, গাড়ি থামো, আমি একা চলে যেতে পারবো, তুমি তোমার কাছে যাও, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। ঈশান গাড়ি থামালো না, বাসায় চলে আসলো। তারপর মেয়েটাকে নামিয়ে দিয়ে আবার অফিসে চলে গেল। পুরোটা দিন মেয়েটা কান্নাকাটি করে কাটালো। ঈশান কথা বলছে না দেখে সিনথিয়া দুপুরেও খায়নি। ছেলেটা এখন সন্ধ্যার মুখে বাসায় ফিরল। খেয়াল করলো আম্মু মুখটা গোমরা করে আছে।
ঈশান বুঝতে পারলো কিছু তো একটা হয়েছে, তাহলে কারো কিছু হলো কি না। ঈশান আম্মুর দিকে এগিয়ে এসে বলতে লাগলো, আম্মু, এরকম মন খারাপ করে রেখেছো কেন? কি হয়েছে তোমার? কি আর হবে, হয়েছে তো তোমাদের। সিনথিয়াকে কি বলেছো দুপুর থেকে মেয়েটা না খেয়ে আসে? বলল তুমি এসে খাইয়ে দিলে তাতেই খাবে, না হলে খাবে না। কই, আমি আবার কি বলবো? তাহলে মেয়েটা এরকম মন খারাপ করে আছে কেন, আর এত রাগ করে আছে কেন? কিছু তো একটা নিশ্চয় হয়েছে। দেখো আব্বু, স্বামী স্ত্রীর মাঝে কিছু হলে সেটা মিটমাট করে নিতে হয়। এমন করে চুপ করে থাকলে দুজনেরই কষ্ট পাবে। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি ওর উপর রাগ করে আছো, আর আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছো। সিনথিয়া ছোট মানুষ, কোনো ভুল করে ফেলতেই পারে, সেটা শুধরে দেওয়ার তোমার দায়িত্ব। সেটা না করে ওর উপর রাগ দেখালে, ওর উপর জেদ দেখিয়ে বসে থাকলে তাতে দুজনেই কষ্ট পাবে। তাতে খামাকা আর মান অভিমানের পালা বাড়বে। মামারা মেয়েটাকে এখানে রেখেছি সুখের জন্য। তোমরা যদি প্রায় এরকম ঝামেলা করো আর মেয়েটা এরকম কান্নাকাটি করে, তাহলে ওর খারাপ লাগবেই। আর তুমি জানো ওর এরকম কান্নাকাটি আমি সহ্য করতে পারি না। যাও গিয়ে দেখো কি হয়েছে, কোন ভুল করলে সেটা শুধরে দাও। তারপর এরকম রাগ করে থেকে দুজনের মাঝে ফাটল ধরিও না। ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলল, আম্মুর থেকে চলে আসলো। রুমে এসে দেখলো মেয়েটা উপর হয়ে শুয়ে আছে। ঈশান কিছুক্ষণ মেয়েটার এলোমেলো অবস্থা দেখলো। কোমর ছাড়িয়ে চুলগুলো বিছানা জুড়ে এলোমেলো হয়ে আছে। ঈশান গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এসে বেডে বসতেই মেয়েটা কেমন যেন খানিকটা গুটিয়ে গেল। উল্টো দিকে ফিরে শুতেই ঈশান বলতে লাগলো, দুপুরে এত তাড়াতাড়ি বাসায় পৌঁছে দিয়ে গেলাম, দুপুরে খাবার খাওনি কেন? সিনথিয়া কোনো কথা বলল না। ঈশান আবারও জিজ্ঞেস করলো, মেয়েটা কোনো উত্তর দিল না। তখনও একটু ধমকের সুরেই বলল, আমি কিন্তু তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, তুমি জানো না চুপ করে থাকাটা আমার মোটেও পছন্দ না। না সিনথিয়া, আমাকে নিয়ে কারোর ভাবতে হবে না, যার যেটা করার সে সেটাই করতে পারে। আমি কাউকে জোর করছি না, আর কাউকে বলছি না আমাকে নিয়ে এত চিন্তা করতে। তুই চিন্তা করতে না বললেও আমার চিন্তা হয়, কারণ তুই আমার বউ, তাই তোকে নিয়ে চিন্তা করার অধিকার আমার আছে। কালকে থেকে দেখছি তুমি তুমি কেমন আমাকে বউ হিসেবে মানো, আর কেমন চিন্তা করো আমাকে নিয়ে। চিন্তা করি দেখেই বাসায় দুপুরে চলে আসছিলাম, কিন্তু এসে দেখলাম তুই অন্য কারোর সাথে কথা বেলায় এতটাই ব্যস্ত যে আমার ফোনটা ধরার মতো সময় সুযোগ তোর হয়নি। যাই হোক, যেটা করেছিস ভালো হয়েছে। এখন চল কিছু খেয়ে নেবে, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। ঈশানের কথাতে সিনথিয়ার মনে পড়ল কাল দুপুরে পাশের বাসার ওই রাফির নামে ছেলেটার সাথে কথা বলছিল। ঈশান হয়তো সেটাই দেখে ফেলেছে। সিনথিয়া চুপ করে থাকতে পারল না, উঠে বসলো। ঈশানের দিকে ফিরতেই খেয়াল করলো ছেলেটা উল্টো পাশ ফিরে বসে আছে। সিনথিয়া তাড়াহুড়ো করে এসে ঈশানের মুখোমুখি বসলো। ছেলেটা উল্টো দিকে ফিরতে গেলেই সিনথিয়া তখন ওর হাত ধরে ফেললো আর বলতে লাগলো, তার মানে তুমি রাফিনের সাথে কথা বলেছি বলে রাগ করে আছো? না, আমি কারোর উপর রাগ করি না, আর তোর উপর তো নয়। তোকে আমি সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম, আর তুই সেই স্বাধীনতা অনুযায়ী যা খুশি করছিস। তোর ইচ্ছে হয়েছে তুই করেছিস, আমাকে এত কিছুর কৈফিয়ত দিতে হবে না। বিশ্বাস করো, আমি ওর সাথে তেমন কিছু কথা বলিনি। তুমি আমার কথাটা তো শুনবে, সেটা না শুনে এরকম করলে। তুমি বলতে পারতে আমি রাফিনের সাথে কেন কথা বলেছি। কোনো প্রয়োজন মনে করিনি, কারণ তোকে আমি আগেই বলে দিয়েছিলাম কোনো ছেলের সাথে তুই কথা বলবি না। তোর যদি কথা বলার হয় তুই আমাকে কল করবি, না হলে বাসায় ডাকবি। আমি কি তোর কথা শুনতাম না, নাকি আমি তোকে কম ভালোবাসি যে অন্য ছেলেদের সাথে তোর কথা বলতে হলো? বিশ্বাস করো, তুমি যা ভাবছো তেমনটা নয়। ও ভালো একটা ছেলে। বুঝতে পেরেছি, ও ভালো ছেলে, সেজন্য ওর সাথে কথা বলতে যাওয়া হয়েছিল। সমস্যা নেই, তুই যার সাথে খুশি কথা বলিস। আমি তো তোকে বাধা দিচ্ছি না। ঈশান উঠে যেতে নিলেই সিনথিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। তারপরও কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, বিশ্বাস করো, আমি ওর সাথে কথা বলতে চাইনি, কিন্তু যখন বললো সুইটি আপুকে পছন্দ করে আর ওনার আব্বু আম্মু আপুর কথা বলেছে কিছুদিনের মধ্যেই আমাদের সাথে কথা বলবে, তখন আমি আর চুপ করে থাকতে পারিনি। ওরা কিভাবে কি পছন্দ করেছে না করেছে সবটাই জানলাম। বুঝতে পারলাম সুইটি আপু এসবের কিছুই জানে না। ছেলেটা কয়েকদিন আগেই বাইরে থেকে এসেছে। ভাবলাম যে সুইটি আপু তো আমার একমাত্র ননদ, তাই ছেলেটার সাথে কথা বলছিলাম। আর তুমি একটাবার আমাকে জিজ্ঞেস করলে না? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি,
আর তুমি ভাবলে আমি ওই ছেলেটার সাথে। সিনথিয়া ঈশানকে ছেড়ে দিল। তারপর মুখের দুপাশে হাত দিয়ে মুখটা ঢেকে ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান একটু চুপ করে থেকে ওকে নিজের দিকে ফেরালো। তারপর নিজের কাছে টেনে এনে কোমরের মধ্যে বসিয়ে মেয়েটাকে এক হাতে কোমর জড়িয়ে ধরলো, এক হাতে মাথাটা বুকের সাথে চেপে ধরলো। সিনথিয়া ঈশানের বুকে কিল ঘুষি মারতে লাগলো আর ঈশান বলতে লাগলো, সরি শোনাবো, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে, এবারের মতো মাফ করে দাও। সিনথিয়া কোনো কথা বলল না। অনেকক্ষণ যাবৎ কান্না করলো। ঈশান কোনো উপায় না পেয়ে মেয়েটাকে জড়িয়ে নিল। তারপর মুখের দুপাশে হাত দিয়ে ওর চোখের পানিগুলো ঠোঁট দিয়ে শুষে নিল। মেয়েটা এবার চুপ করে গেল। ঈশান ওর চোখের পাতায় দুইটা কিস করতেই মেয়েটা ওর গলাটা জড়িয়ে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঈশান বুঝতে পেরে মেয়েটাকে খেতে যাবার কথা বলতেই মেয়েটা জেদ করে বসে রইল। ঈশান ওর হাত ধরলেও মেয়েটা উঠছিল না। ঈশান বুঝে গেল এই মুহূর্তে আর একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে ওকে পাজা কোলা করে তুলে নেওয়া। যে ভাবার সেই কাজ। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। মেয়েটাকে দু হাতে কোলে উঠিয়ে নিল। ওজনটা 40 থেকে 45 কেজি ওজন হবে কিনা সন্দেহ আছে, তাই কোলে তুলতে খুব বেশি অসুবিধা হলো না। মেয়েটাকে কোলে ওঠাতেই ও ভয় পেয়ে ঈশানের গলাটা জড়িয়ে ধরে আমতা আমতা করে বলতে লাগলো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কোথায় আবার? খাবার খেতে। তুই তো ঠিক করেছিস বেঁকে বসে থাকবে, আমার কথা শুনবি না। সহজ বাজায় বললে তো তুই যাবি না, সেই জন্য আর উপায় না পেয়ে কোলে তুলতে হলো। এখন একটা কথাও বলবি না, যদি বলিস তাহলে কিন্তু কোল থেকে ফেলে দিব। সিনথিয়া ভয়ে ঈশানের গলাটা জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলতে লাগলো, বললেই হলো, আমি তোমার একমাত্র বউ, তুমি পারবে না আমাকে ফেলে দিতে। তুমি আমাকে ঠিক কতটুকু ভালোবাসো সেটা আমি খুব ভালো করেই জানি, বুঝলে? ঈশান সিনথিয়ার কথাতে ফিক করে হেসে ফেলল। মেয়েটার এরকম বাচ্চা সুলভ কথা শুনে না হেসে পারল না। ঈশান মেয়েটাকে নিয়ে নিচে আসলো। ডাইনিংয়ে বসিয়ে দিতেই আম্মুকে দেখে সিনথিয়ার লজ্জায় মুখটা দুহাতে ঢেকে ফেলল। আম্মু এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, থাক, শাশুড়ির সামনে আর এত লজ্জা পেতে হবে না। আমি বলেছিলাম না আমার ছেলেটা তোকে অনেক ভালোবাসবে? দেখেছিস ঠিক কতটুকু ভালোবাসে তোকে। ফুপির এমন কথা শুনে সিনথিয়া লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। এবার ঈশান আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু যাও, আমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসো, আমরা দুজন দুপুরে কেউই খাইনি। আম্মু একটু রাগী চোখে তাকালো। তারপর দুজনের জন্য খাবার এনে দিতেই ঈশান নিজ হাতে মেয়েটাকে খাওয়ালো। খাওয়া দাওয়া শেষ হতেই ঈশান সিনথিয়ার থেকে জানতে আরম্ভ করলো পাশের বাসার ওই ছেলেটা ওর সাথে কী কথা বলেছে। সব শেষে জানা গেল ছেলেটা বাসায় আসার পরদিন সুইটিকে দেখেছিল, আর দেখার পরই নাকি ওর ওকে ভালো লেগেছে। আরও জানতে পারলো ছেলেটা একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে আর বেশ ভালো টাকায় স্যালারি পায়। এই এলাকাতেই ওরা বাসিন্দা নয়, তবে নতুন এসেছে, বছর 2 হলো এসেছে। ঈশান রাতে আব্বু আম্মু দুজনের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলেও ওরা বলল ওদের যদি পছন্দ থাকে তাহলে যেন বাসায় এসে কথা বলে। তারপর আর কি, রাত 12টার দিকে দুজনেই রুমে আসলো। সিনথিয়া বেড ঠিক। কথা হলে ঈশান ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে পাশে শুতেই সিনথিয়া ওর দিকে উৎসুক জনতার মতো তাকিয়ে রইল। ভাবলো ছেলেটা আজকেও হয়তো রাগ করে থাকবে, কিন্তু না। ঈশান হাত বাড়িয়ে মেয়েটাকে কাছে ডাকতেই ও আর এক মুহূর্ত দেরি করলো না। তাড়াহুড়ো করে ঈশানের বুকের মধ্যে গুটিয়ে নিজেকে একদম জড়সড় করে ওর বুকের সাথে মিশে গেল। ঈশান মুচকি হেসে ওর মাথার চুলের ভাঁজে 1000টা চুমু দিল। কপালে গালে অনেকগুলো চুমু খেয়ে বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে বলতে লাগলো, কখনো কোনো কিছু আমার থেকে লুকিও না সোনা। তুমি জানো আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি। তোমাকে ভালোবাসতে আমার অনেক সময় লাগবে। তুমি আমার মামাতো বোন, সেহেতু আমাকে ভালোবাসতে আমার সময় লাগারই কথা। আমি তোমাকে বোন ছাড়া কিছুই ভাবতাম না, কিন্তু তুমি আমার কাছে আস্তে আস্তে আর তোমার প্রতি একটা মায়া থেকে তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে। তোমাকে নিজের বুকে জড়িয়ে না ধরলে এখন আমার ঘুমই আসে না, তুমি জানো না? তাই তো তোমাকে সবসময় নিজের কাছে টেনে নেই। তাহলে কালকে ঘুমিয়েছিলে কি করে? কষ্ট হয়েছে তো। তাহলে কি আমার কষ্ট হয়নি?
মেয়েটা গাল ফোলালো। ঈশান ওর গালে অনেকগুলো চুমু দিল। তারপর মেয়েটা শান্ত হলো। দুজনে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। এমন করেই পুরো 4টা দিন কাটলো। সপ্তাহে ছুটির দিন সবাই বাসাতেই ছিল। সেদিন কেউ কিছু না জানিয়ে রাফিনের আব্বু আম্মু ওকে নিয়ে আসলো। আর সব কিছু তো আগে থেকেই ওরা জানতো। তখন ঈশান ওদের বলল, আঙ্কেল আন্টি, আপনারা কিন্তু আমাদের জানিয়ে আসতে পারতেন, অন্তত আমরা কিছু আয়োজন করতে পারতাম। কোনো কিছুর দরকার নেই বাবা, আমরা হঠাৎ করে এসেছি। আমরা তোমাদের না জানিয়ে এসেছি যাতে তোমরা খুব বেশি ব্যস্ত না হও। তোমরা প্রতিবেশী, আমরা জানি তোমরা সব সময় ব্যস্ত থাকো। ব্যস্ততা সবারই আছে, তাই তোমাদের আর বিপাকে ফেলতে চাইনি। ঈশান আমার ছেলে, হয়তো তোমার বউয়ের সাথে এই বিষয়ে কথা বলেছে। ছেলে বলল যে তোমার বোনকে পছন্দ করে, তাই আমরা এই প্রস্তাবটা নিয়ে এসেছিলাম। এ তো খুব খুশির খবর। আমাদের মেয়েকে আপনাদের ছেলে পছন্দ করেছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? আর আজকালকার যুগে এগুলো পাওয়া যায় না। ছেলে মেয়েদের পছন্দ হলেই তাদের পিছনে পড়ে যায়। সেখানে আপনার ছেলে আমার মেয়েকে পছন্দ করেছে, সেটা বাসায় বলেছে, আমার পরিবারে মানুষদের জানিয়েছে। সেটাই আমার কাছে খুশির। তাহলে তো আপনি বুঝতেই পারছেন ভাই সাহেব যে আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে। এখানে আর কিছু বলার মতো দেখি না। আপনিও এই এলাকার সুনামধন্য একজন মানুষ, আর আপনি আমাকে আগের থেকেই চেনেন। আমি অন্য শহরে ছিলাম, তারপরও আপনি আমাকে চিনতেন। এখানে আসার পর দুইজনের প্রতিদিন দেখা হয়, তাই আমি আমার সম্পর্কে আর ঢাকঢোল পিটিয়ে কিছু বলতে চাইছি না। আপনার আমাকে নিয়ে সন্দেহ থাকে কিংবা আমার ছেলেকে নিয়ে কোনো কিছু যাচাই বাছাই করার থাকে, আপনারা করতে পারেন। কিন্তু দিন শেষে আমি আপনার কাছে এইটুকু রিকোয়েস্ট করব, আপনার মেয়েটাকে আমার ছেলের বউ করে পাঠান। ওকে আমি আমার মেয়ের মতো করে রাখবো। আমার একটা মাত্র ছেলে বিদেশ থেকে ফিরে গত একটা বছরে অনেক হার্ডওয়ার্ক করেছে, আর তারই সব ফলস্বরূপ এত বড় একটা কোম্পানিতে জব করতে পারছি। আপনাদের সন্দেহ থাকলে আপনারা তারপরও সম্পর্কে জানাশোনা করতে পারেন। তবে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আমার ছেলে এই যুগের 8-10টা ছেলের মতো নয়। আপনাদের মেয়েকে পছন্দ সেটা আমাদের সরাসরি বলে দিয়েছিল, কারণ আমরা যখন বিয়ের কথা বলেছিলাম তখনও বলেছিল ওর পছন্দ আছে। তারপর বলল সুইটি মামনিকে ও পছন্দ করে। তারপর আমরা সিদ্ধান্ত নেই আপনাদের সাথে কথা বলার। আপনাদের মেয়েকে আমরা আগে থাকতে চিনি, আর এর মতো ভদ্রসভ্য একটা মেয়ে আমরা হয়তো ছেলের জন্য দ্বিতীয়টা পাবো না। আব্বু আম্মু দুজনের দিকে তাকালো। একটু বাদে সিনথিয়া গিয়ে সুইটিকে নিয়ে আসলো। তারপর ওদের সামনে বসিয়ে দিতেই মেয়েটা মাথা নিচু করে রাখলো। এই অল্প সময়ের মধ্যেই অনেকটা সাজানো হয়েছে মেয়েটাকে। রাফিন ওকে দেখে হাঁ করে তাকিয়ে রইল। তখন ঈশানের আব্বু বলতে লাগলো, ভাই সাহেব, পছন্দ যেহেতু আপনাদের আগে থেকেই, আবার পরিবারও পছন্দ, আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা, আপনাদের যদি কোনো দিন দেনা পাওনা থাকে তাহলে আমাদের জানাতে পারেন। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, জামাইকে কিছু দেব না, সেটা কি হয়? আঙ্কেল, আমরা কিছু চাই না। আপনারা আমার পছন্দের সহমত জানিয়েছেন আর নির্দ্বিধায় বিয়েটা ঠিক করতে চেয়েছেন, সেটাই আমার কাছে অনেক। তাছাড়া শ্বশুরবাড়ি থেকে কিছু নেব সেটার মতো মন মানসিকতা আমার নেই। তবে একটা কথা, আমি আপনাদের দিতে পারি। আপনার মেয়েকে আমি সর্বোচ্চ দিয়ে ভালো রাখার চেষ্টা করব। আপনারা শুধু মন ভরে আমাদের জন্য দোয়া করবেন। বিয়েটা শেষে পাকা হয়ে গেল। সুইটিকে জিজ্ঞেস করা হলো ওর কোনো পছন্দ আছে কি না। মেয়েটা নির্দ্বিধায় বলল ও কাউকে পছন্দ করে না। আব্বু আম্মুর পছন্দই ওর পছন্দ। শেষে দুজনকে কথা বলতে দেওয়া হলো। বিয়ে 3 তারিখটা একটা মাস পরেই ঠিক হলো, কারণ একটা তো তোড়জোড়ের ব্যাপার স্যাপার আছে। ঈশানের বিয়েই কিছুই করতে পারেনি, তাই আব্বু আম্মু কিছুটা সময় নিয়েছিল। তারপর 1 মাস পর খুব তোড়জোড় করে বিয়েটা হয়ে গেল। বোনের বিয়েতে ঈশান কোনো কিছুরই কমতি রাখেনি। দিন শেষে যখন বোনকে বিদায় দিল, বোন ওকে জড়িয়ে ধরে এত কান্না করেছে যেটা বলার বাহিরে।
শেষে ঈশান ওকে উঠিয়ে দিয়ে এসে রুমে এসে নিজেও কান্নাকাটি করলো। সিনথিয়া এসে যখন ওর চোখের পানি মুছিয়ে দিল, তখন ঈশান ওর কোমর জড়িয়ে ধরে অনেকক্ষণ যাবৎ কেঁদেছে। মেয়েটা ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে মাথায় হাজারটা চুমু দিয়ে বলেছে, সবসময় আপনি আমাকে সামলান, আর আজকে আমার আপনাকে সামলাতে হচ্ছে। আপনি সবসময় বলেন আমি একটা পিচ্চি মেয়ে, এই পিচ্চি মেয়ের কিনা শেষে আপনাকেই সামলাতে হচ্ছে। বাচ্চাদের মতো কান্নাকাটি করবেন না তো। আপু আপু এখানে ভালো থাকবেন। এত ভালো একটা ছেলে আমরা কোথায় পেতাম বলেন? আর বাসাটা কি 1000 কিলোমিটার দূরে? সকালে ঘুম থেকে উঠলেই আপুকে দেখতে পাবেন। এর থেকে ভালো আর কি হতে পারে? পাশাপাশি বাসা আমাদের। তারপরও বোনটাকে যে পর করে দিলাম, সিনথিয়া আজকের পর থেকে এতটা অধিকার ওর প্রতি আর দেখাতে পারবো না, সেটা ভেবেই কষ্ট হচ্ছে। আমার বোনটা কত কাঁদলো দেখেছো? এটাই নিয়ম, আপনি জানেন না? আমি না হয় আপনাদের বাসায় থাকতাম বলে আমি কান্নাকাটি করিনি। আমার কাঁদাকাটি করার মতো বাকিই ছিল না কিছু। একমাত্র আপনার পুরো পরিবারটাই আমাকে আগলে রেখেছে। দেখেন, এখন আপনার পরিবারের কেউ আমাকে একটু রাগী গলায় কথা বললে আমার খুব কান্না পায়, কারণ মনে হয় আপনারা আমার শতদিনের চেনা। এখন বাচ্চাদের মতো কান্নাকাটি করবেন না তো। শোনেন, অনেক খাটাখাটনি করেছেন পুরো দিনে, এখন একটু শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিই। পিচ্চি বউয়ের কথা শুনে ঈশান খানিকটা অবাক হলো। সিনথিয়া গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে এসে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। তারপর ঈশানকে 2 হাত মেলে ডাকতেই ছেলেটা গিয়ে ওর বুকের মধ্যে মাথা রেখে শুয়ে পড়ল। সিনথিয়া ওর মাথায় হাত বোলাতে লাগলো। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বুঝতে পারল মেয়েটা কেমন ঘন ঘন শ্বাস নিচ্ছে। ঈশান এরকম কিছু চায়নি, কিন্তু মেয়েটার শরীরের মাতাল করা স্মেলটা ওকে পুরো পাগল করে দিচ্ছে। কিছুক্ষণ বাদে ঈশানকে বুক থেকে মাথাটা তুলতেই সিনথিয়া হাঁসফাঁস করে বলতে লাগলো, কি হলো? আপনি ঘুমান, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তোমার খুব কষ্ট হচ্ছে না এমন করে থাকতে? ঠিক আছে, আমি নিজের জায়গায় শুয়ে পড়ছি। আমি কিন্তু বারণ করিনি। তাহলে কি জন্য হাঁসফাঁস করছো? সেটা কিন্তু তুমি বন্ধ করে দিতে পারো। মেয়েদের চোখ জোড়া বন্ধ করে নিল লজ্জায়। ঈশান বুঝতে পেরে এবার ওর দিকে ঝুঁকে খেয়াল করলো সিনথিয়া আরও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ঈশানের নিঃশ্বাসটা ওর মুখের উপর পড়তেই মেয়েটার বুকের ওঠা নামাটা ক্রমশই বৃদ্ধি পেল। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটার বুকের উপর থেকে শাড়ির আঁচল আলতো করে সরিয়ে দিতেই মেয়েটার 2 হাতে বিছানার চাদর খামচে ধরল। ঈশান বুঝতে পারল বউটা আজকে ওকে কন্ট্রোললেস করেই ছাড়বে, তাই আর দেরি করলো না। ওর ওই কাঁপতে থাকা ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মেলাতেই মেয়েটা এক হাতে ওর চুলগুলো খামচে ধরল, আর এক হাতে গলাটা খুব শক্ত করে আঁকড়ে ধরে রেসপন্স করতে আরম্ভ করলো। ঈশান মিনিট 5 পর মেয়েটাকে ছেড়ে দিয়ে ওর পুরো মুখে চুমু খেলো। একে তো ঈশানের ঠোঁটের এমন বেপরোয়া স্পর্শ, তার উপর ছোট্ট শরীর জুড়ে হাতের অবাধ্য বিচরণ, মেয়েটা পুরোই অস্থির হয়ে উঠেছে। সিনথিয়া বারবার ঈশানকে নিজের সাথে আঁকড়ে ধরছে। ছেলেটার বুকের উপর কয়েকটা কিস করতেই মেয়েটা আর থাকতে পারল না। 2 হাতে ওর চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে হাঁসফাঁস করতে লাগলো। মনে হচ্ছিল এই বুঝি দমটা বন্ধ হয়ে আসবে। ঈশান আবারও ওকে জোর করে ছাড়ালো। মেয়েটার আদুরে শরীরটা দেখতে লাগলো। সিনথিয়া শুধু একটা পেটিকোট আর ব্লাউজ পরে আছে। ঈশান যেটা দেখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর যখনই চোখ পড়ল ড্রিম লাইটের আলোতে সাদা ধবধবে পেটটার উপর কিউট সুইট একটা নাভি, যেটা দেখতে এতটাই মোহনীয় লাগছিল যে ঈশানকে ইশারা করে কাছে ডাকছিল। এমনিতেই দুজনের অবস্থা বেহাল। সিনথিয়া যখন ঈশানের স্পর্শগুলো টের পেল না, তখন চোখ মেলে তাকাতেই দেখলো ছেলেটা নেশালো দৃষ্টিতে ওর নাভিটার দিকেই তাকিয়ে আছে। মেয়েটা লজ্জায় কুঁকড়ে গেল। ঈশানের দিকে হাত বাড়াতেই ছেলেটা ইশারায় বুঝতে পারল, তাই আর দেরি না করে মেয়েটার পুরো পেটে আর নাভিতে অসংখ্য চুমু দিল, যার জন্য মেয়েটা একদম পাগল হয়ে উঠল। সিনথিয়া এমন কাতর স্পর্শ সহ্য করতে না পেরে দাঁত দিয়ে ঠোঁট জোড়া কামড়ে ধরে সবটা সহ্য করে নেওয়ার চেষ্টা করলো। ঈশান বউটাকে আর কষ্ট দিতে চাইল না। দুজনেই শরীরে একটা চাদর টেনে নিয়ে ভালোবাসায় আগলে নিল পিচ্চি বউটাকে।
সময়ের সাথে সাথে ভালোবাসা যেমন গাঢ় হলো, তেমনই কিছু দুষ্টু মিষ্টি শব্দ পুরো রুম জুড়ে বিচরণ করতে লাগলো। ভালোবাসার এই মিষ্টি শব্দগুলো বুঝিয়ে দিল দুটো মানব মানবী আজকে মিলেমিশে একাকার হয়ে গেছে, বিলিয়ে দিয়েছে দুজন দুজনকে নিজেদের মাঝে। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।